নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে, যেটা করলে তোমাদের সংসারের ঝামেলার কাছ থেকে একটু তোমরা রেহাই পেতে পারো, একটু নিজেদের জন্য সময় বাঁচাতে পারো। দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে বাচ্চাদের একটা টি শার্ট। তো বাচ্চাদের জামা কাপড় আমাদের না প্রচুর পরিমাণে কিনতে হয়। তো কিনতে কিনতে একটা আলমারিতেও যদি রাখি কিংবা কোনো ব্যাগেও রাখি, রাখতে রাখতে না একটা জায়গা শর্ট পড়ে যায়। ওদের কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় কিনতে হয়। তো সেই জামা কাপড়গুলো কীভাবে ভাঁজ করে রাখবে যাতে অল্প একটু জায়গার মধ্যে অনেকটা করে জামা কাপড় রাখতে পারো, তারই একটা টিপস। তো হাতার দুই সাইডটা একটু ভাঁজ করে নিলাম। এবার নিচের দিকটা থেকে না এভাবে পুরো একদম মাথার দিক পর্যন্ত ফোল্ড করে নিয়েছি। এবার উল্টে নেব। উল্টে দুই পাশটাকে আবার একটু ফোল্ড করব। দেখো বন্ধুরা, ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই দেখবে, স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না। এইবার এটাকে লাস্ট আর একটা ফোল্ড করে নিয়ে এটাকে একটা কিন্তু ব্যাগের মতো করে নেব। ছোট্ট একটা ব্যাগ মতো হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই যে টি শার্টটা কতটা অল্প জায়গার মধ্যে আমার ফোল্ড করা হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি বাচ্চাদের ছোট ছোট এই সমস্ত টি শার্টগুলো একটু এইভাবে ব্যাগের মতো করে রাখতে পারো, তাহলে দেখবে অল্প একটু জায়গার মধ্যেই অনেকটা জামা কাপড় ধরে যাবে। তো দেখো বন্ধুরা, একদম ছোট্ট একটা ব্যাগের মতো করে ভাঁজ করে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি তোমরাও বাড়িতে বাচ্চাদের যখন প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে যায়, জায়গার শর্ট পড়ে যায়, তখন কিন্তু এইভাবে একটু ভাঁজ করে রাখবে। রাখলে দেখবে অল্প জায়গার মধ্যে অনেকটা জামা কাপড় গুছিয়ে রাখতে পারবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে এবং অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে চলে এসেছি রান্নাঘরে ওভেনে আমরা যখন রান্নাবান্না করলে এইভাবে তেল ছিটায়। তো তেল ছিটালে কি হয়, সেই গ্যাস ওভেনে যখন তেল আসে, আমরা যখন যে কাপড়টা দিয়ে পরিষ্কার করি, তো সেই কাপড়টাও কিন্তু তেলের কারণে নোংরা হয়ে যায়। তো সেই কাপড় দিয়ে আমরা পরিষ্কার করতে চাই না, তখন সার্ফ সাবান দিয়ে আবারও পরিষ্কার করতে হবে। এবার প্রতিদিন কিন্তু সার্ফ সাবান দিয়ে আমাদের পরিষ্কার করতে ইচ্ছা করে না। তখন ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমরা কিন্তু গ্যাস ওভেনটাকে সার্ফ সাবান ছাড়াই পরিষ্কার করে নিতে পারবে। কি করে? কলার খোসা দিয়ে। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটা কলার খোসা। এবার কলার খোসা দিয়ে তোমরা যদি গ্যাস ওভেনটা একটু মুছে নাও, তাহলে দেখবে কোনো সার্ফ সাবান স্কচব্রাইট কিচ্ছু লাগছে না, অথচ আমাদের গ্যাস ওভেনটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। যেখানে আমরা প্রতিদিন রান্নাবান্না করতে করতে আমাদের প্রচুর টাইমের অভাব হয়ে যায়, মানে এতটা ব্যস্ত হয়ে পারি সব কাজের মধ্যে। এবার প্রতিদিন কিন্তু সার্ফ সাবান দিয়ে এই যে আমাদের যে রান্নার জায়গাটা মানে গ্যাস ওভেনটা যে পরিষ্কার করব, তেমনও হয় না। এই জন্য কিন্তু ছোট ছোট এই সমস্ত টিপসগুলো অ্যাপ্লাই করতে হয়, যাতে সার্ফ সাবান ছাড়া বেশি টাইম নষ্ট হবে না, অল্প সময়ের মধ্যে মানে ঘন্টার কাজ আমরা মিনিটের মধ্যে করে ফেলতে পারবো। এমন কিছু টিপস কিন্তু সবারই অ্যাপ্লাই করা উচিত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কলার খোসা দিয়ে আমি কিন্তু এই তেল চিটটা একটু ডলে নিচ্ছি। এবার এই যে গ্যাস ওভেনটার সম্পূর্ণ জায়গা, যেখানে যতটুকু যে সমস্ত ডাল মশলা আমরা যে রান্না করতে গেলেও পড়ে, সেই সমস্ত মশলাপাতিগুলো দেখো এখানে পড়লে আমি কলার খোসা দিয়ে কিন্তু একটু ডলা দিচ্ছি। কলার খোসা দিয়ে ডলা দিলে দেখতে পাবে খুব সহজে এই যে জেদি দাগগুলো উঠতে চায় না, সেই সমস্ত দাগগুলো কিন্তু উঠে যাবে। আর বন্ধুরা, পরিষ্কার করার পর তোমরা যখন দেখবে, তোমরা সত্যি বলছি অবাক হয়ে যাবে যে সার্ফ সাবান ছাড়াও কলার খোসার সাহায্যে কিভাবে এতটা সুন্দরভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে গেল। এইবার আমার কলার খোসা দিয়ে কিন্তু ডলা কমপ্লিট হয়ে গেছে। এইবার ওই যে আমার যে পরিষ্কার একটা কাপড় ছিল, সেই কাপড়টা দিয়ে এটা মুছে নেব। তো বন্ধুরা, মুছে নেওয়ার সাথে সাথে তোমরা দেখবে কতটা চকচক করছে। সার্ফ সাবান দিয়েও পরিষ্কার করলে হয়তো এতটা পরিষ্কার হতো না, ততটাই পরিষ্কার হয়েছে। তো তোমাদের একটু আমি কাছ থেকেও দেখিয়ে দেবো আমার গ্যাস ওভেনটা কতটা গ্লেজ দিচ্ছে। তো দেখো বন্ধুরা, কতটা পরিষ্কার হয়েছে। তো তোমরা বাড়িতে কিন্তু কোনো কষ্ট ছাড়া, যে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, অনেকটা টাইম লাগছে, সেটাও না, তোমরা দেখতেই পেলে অল্প একটু টাইমের মধ্যেই কিন্তু আমার গ্যাস ওভেনটা একেবারে নতুনের মতো চকচক করছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, গ্যাস ওভেনটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু টেনে দেখিয়ে দিলাম, কোনো তেল চিট কিন্তু নেই। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে আর্টিফিশিয়াল কানের। তো এই ধরনের আর্টিফিশিয়াল কানের যে দুলগুলো আমরা মেয়েরা পরতে খুব পছন্দ করি। এবার অনেকের স্কিন না এতটা সেন্সিটিভ থাকে, আমরা যখন এই ধরনের আর্টিফিশিয়াল কানেরগুলো
পড়লে না আমাদের কানের চুলকানি হয়, তারপর কানে না লাল লাল র্যাশ বেরিয়ে যায়। মানে এই যে আর্টিফিশিয়াল যে কানের আমাদের যে স্কিনের টাচে আসলেই কিন্তু আমাদের সমস্যা শুরু হয়ে যায় কানের। তো সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারো। সেই টিপসটা কি, চলো দেখিয়ে দিই। তো আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এই ধরনের ট্রান্সপারেন্ট যে নেল পলিশ সবার কাছেই থাকে। তো এই নেল পলিশ কিন্তু অনেকটা কাজে লাগে। তো তোমরা এখন যে গুজিটা আমাদের কানের মধ্যে যায় সেই গুজিটার গায়ে এই নেল পলিশটা একটু লাগিয়ে দিতে পারো। আর নিচেই যে সমস্ত জায়গাগুলো আমাদের কানের, মানে এই যে কানের যে স্কিন, যে সমস্ত স্কিনে টাচ করবে যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গায় সব জায়গায় এই নেল পেন্ট করে দেবে। করে দিলে দেখতে পাবে এখানে একটা প্রলেপ তৈরি হয়ে গেল নেল পেন্টের। এই প্রলেপের কারণে, এই যে প্রলেপটা হচ্ছে এর কারণে আমাদের স্কিনের সঙ্গে এটা টাচও করবে না ডাইরেক্ট, আর কোনো র্যাশও উঠবে না। সেনসিটিভ স্কিন থাকলে না প্রচুর সমস্যা হয়, যে কোনো জিনিস পরা যায় না, যে কোনো জিনিস টাচ করা যায় না, করলেই সমস্যা শুরু হয়ে যায়। তো আমাদের কানে, হাতে অনেক সময় পরলে চুড়ি, তখনও কিন্তু হাতেও চুলকায়। গলায় যদি সিটি গোল্ডের কোনো জিনিস পরি তখনও কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো দেখা যায়। তো যখনই দেখবে গলায় এরকম র্যাশ উঠে যাচ্ছে, লাল লাল দাগ এসে যাচ্ছে, চুলকানি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা এই ধরনের ট্রান্সপারেন্ট যে নেল পলিশগুলো, সেই নেল পলিশগুলো একটু সেই সমস্ত জায়গাগুলো একটু লাগিয়ে নেবে, লাগিয়ে তারপর ব্যবহার করবে, দেখবে কোনো সমস্যা হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে তাওয়া। তো তাওয়ার মধ্যে আমরা রুটি তৈরি করি। এবার আমরা যখন রুটি তৈরি করি, রুটি কিন্তু আমরা রাত্রের দিকে অবশ্যই একবার করে খাই। এবার সেই রুটি তৈরি করতে গেলে প্রত্যেক দিন একটা সমস্যা হয়, সেটা দেখবে প্রথম যে রুটিটা আমরা করি না, এই তাওয়ার গায়ে কিন্তু লেগে যায়। তো লেগে গেলে বেশিরভাগ সময় প্রথম রুটিটাই সবারই নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু একটা টিপস অ্যাপ্লাই করতে পারো। সেই টিপসটা কি, তোমরা সামান্য একটু সর্ষের তেল এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে পারো। এবার তাওয়ার মধ্যে যে সর্ষের তেল অথবা রিফাইন্ড তেল যে যেটা পারো সেটা দেবে, দিয়ে সামান্য একটু জল ছিটিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমি এখানে সামান্য একটু জল ছিটিয়ে দিচ্ছি। আর তাওয়াটা কিন্তু আমি নিচে আগুন ধরিয়ে দিয়েছিলাম, তাওয়াটা অনেকটা গরমও হয়ে গেছিলো। তো এই যে জল এবং এই যে তেল, এই যে মিশ্রণটা তৈরি হলো, এইবার তোমরা একটু পেঁয়াজের টুকরো কেটে নেবে। পেঁয়াজ অথবা আলু যে কোনো জিনিস তোমরা কাটতে পারো। কেটে এইভাবে এই যে তেল আর জলটা একসঙ্গে এই পেঁয়াজের সাহায্যে পুরো তাওয়ার গায়ে কিন্তু লাগিয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা তাওয়ার গায়ে লাগিয়ে দিই এই তেল আর জলের মিশ্রণটা, দেখো বন্ধুরা তাওয়াটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এইবার আমার এই যে পেঁয়াজের যে রসটাও মিশে গেল, মেশার পর এখানে একটা প্রলেপ তৈরি হয়ে গেছে। এরপর তোমরা যখন রুটি তৈরি করবে দেখবে বন্ধুরা কোনো কিন্তু সমস্যা হবে না, খুব সহজেই কিন্তু তাওয়ার উপরে তোমরা রুটি তৈরি করে নিতে পারবে। কারণ এটা কিন্তু এর মধ্যে আছে সর্ষের তেল, জল আর পেঁয়াজের একটা আস্তরণ। সেই আস্তরণের ফলে এখানে কিন্তু রুটি একদম লেগে যাবে না। প্রথম রুটিটা তোমরা অনেকটাই ভালোভাবে খেতে পারবে। আশা করছি টিপসটাও অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা এমন বাটি যেটা অন্য কোনো কাজে ব্যবহার করবে না, এই সমস্ত টিপস করার জন্যই আমি এটা ব্যবহার করি। তো নিয়ে নিয়েছি তার মধ্যে জল আর দিয়ে দেবো একটু লেবু। তো বন্ধুরা একটা লেবু নিয়ে নিয়েছি, তোমরা এখানে একটা থেকে দুটো লেবুও দিতে পারো, তাহলে অনেকটা ভালো কাজ হবে। তো লেবুটা আমি চাকুর সাহায্যে একটু কেটে নিলাম। কেটে এই যে লেবুর রসটা কিন্তু সম্পূর্ণটাই জলের মধ্যে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে লেবুর যে রসটা আমরা একটু চিপে দিয়ে দিচ্ছি। যদি খুব পাকা লেবু হয় তাহলে না অনেকটা ভালো হবে, কারণ তার রসটা অনেকটা বেশি থাকবে। আমার লেবুটা একটু কাঁচা আছে, তবু আমি কিন্তু যতটা সম্ভব হচ্ছে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। মানে মেন আমাদের কিন্তু বেশি করে লেবুর রস লাগবে। এর মধ্যে দিয়ে দেবে কিছুটা খাবার সোডা। তো লেবুর মধ্যে এই যে খাবার সোডা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এর মধ্যে আরও একটা উপাদান দেব, সেটা হলো লবণ। তো লবণ কিন্তু একটু বেশি পরিমাণে লবণটা দিতে হবে। তো বন্ধুরা এখানে একটু বেশি করে লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণ বেশি করে দিয়ে তারপর আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে এর মধ্যে আবার কি কি উপাদান মেশাবো তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, খেয়াল না করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু, দেখো, কর্পূর। তো কর্পূরের কিন্তু অনেক গুণ, সেটা আমরা অবশ্যই জানি। কর্পূরের গুণাগুণের মধ্যে কি, কর্পূর কিন্তু বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, জীবাণু নাশ করে। তো সেই জন্য এর মধ্যে কিন্তু কর্পূরটা দেওয়া হচ্ছে। এর মধ্যে কি কি দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, খাবার সোডা দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে, আর ছিল জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কর্পূর। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো এটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে এর মধ্যে আরও একটা উপাদান আমার মেশাতে হবে, সেটা হলো
হারপিক। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটু হারপিকও দিয়ে দিচ্ছি। হারপিক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু রিয়াকশান দেখতে পাবে, যেহেতু এর মধ্যে লেবু আছে, লেবুর সঙ্গে হারপিক তারপর সোডা আছে, এইগুলোর মিশ্রণে না একটা ফেনা তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে যখন ফেনাটা তৈরি হয়ে যাচ্ছে, এটাকে চামচের সাহায্যে একটু ফেনাটা কম করে নিতে হবে। আর কম করে নিয়ে এটা কিন্তু আমি বোতলের মধ্যে ভরবো। বন্ধুরা অনেক সময় দেখবে আমরা টয়লেট ক্লিন করতে না সবসময় পছন্দ করি না, আর প্রতিদিন টয়লেট ক্লিন করাও সম্ভব না। অনেকের আবার না টয়লেট ক্লিন করতে ইচ্ছাও করে না। তারা টয়লেট হাত দিয়ে ক্লিন না করে এইভাবে ছোটোখাটো টিপসের মাধ্যমে কিন্তু তোমাদের টয়লেটটাকে ক্লিন করে নিতে পারো, কোনো দুর্গন্ধ হবে না। আর বাড়িতে যেহেতু ছোটো বাচ্চারা থাকে, বাচ্চারা বারবার টয়লেটে যখন যায় না, যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন একটা দুর্গন্ধ কিন্তু আসতেই থাকে। তো সেই যাতে দুর্গন্ধ না হয়, টয়লেটটা আমাদের অনেকটা ক্লিন থাকে, তার জন্য এই ছোটো টিপসটা। এই ছোটো একটা বোতল নিয়ে নিয়েছি, আর এর এই যে ঢাকনাটা একটু ছিদ্র করে নিতে হবে। এর জন্য একটা লোহার শিক নিয়ে নিয়েছি, লোহার শিকের সাহায্যে ঢাকনাটাকে আমি ছিদ্র করে নিলাম। এইবার ছিদ্র করে এই যে মিশ্রণটা বোতলের মধ্যে ভরেছি, আমি চলে এসেছি টয়লেটে। টয়লেটটাকে আমাদের পরিষ্কার রাখার জন্য হাত না দিয়েও কিভাবে পরিষ্কার রাখা যায় তারই কিন্তু আজকের টিপসটা। এবার এখানে এই যে ফ্লাশ ট্যাঙ্ক যেটা থাকে আমাদের টয়লেটের উপরের দিকেই, এই যে ফ্লাশ ট্যাঙ্কটার মধ্যে আমার ওই বোতলটা কিন্তু দিতে হবে। বোতলটা যদি ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিই, এর যে মিশ্রণটা আস্তে আস্তে জলের সঙ্গে মিশবে, আর আমরা যতবার টয়লেট করে ফ্লাশটা অন করব ততবার দেখবে ওই টয়লেটের মধ্যে একটা লেবু সেন্ট হবে। যেহেতু কর্পূর দেওয়া আছে, জীবাণু নাশ করবে, গন্ধ দূর হবে। অনেকটাই আমাদের কিন্তু টয়লেটটা আর ক্লিন করতে হবে না বারবার করে, কারণ প্রতিদিন কিন্তু টয়লেট ক্লিন করা কারোর পক্ষেই সম্ভব না। তো বন্ধুরা একটু প্রেসার দিয়ে আমার খুলতে হচ্ছে এটা। এবার এর মধ্যে আমি বোতলটা এইভাবে দিয়ে দেবো। বোতলটা দিয়ে ওই ছিদ্র দিয়ে হালকাভাবে 1-2 ফোঁটা করে জল এর সঙ্গে মিশবে, আর যখনই ফ্লাশ করব তখনই অনেকটা কাজ হবে। আর এটা কিন্তু 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ অবশ্যই চলে যাবে। যখন 1-1.5 সপ্তাহ পরে এই জলটা আমার শেষ হয়ে যাবে, তখন কিন্তু মিশ্রণটা আবারও তৈরি করে এই বোতলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না, হাত না দিয়েও আমরা টয়লেটটাকে ক্লিন করতে পারবো। তো বন্ধুরা আমি এখন ফ্লাশ করে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে হালকা ফেনা ফেনাও চলে আসছে। আর এই যখনই ফ্লাশটা করলাম এর মধ্যে কিন্তু একটা লেবুর সেন্ট বেরিয়ে গেল, কারণ জলের সঙ্গে মেশার সাথে সাথে বোতল থেকে যে মিশ্রণটা বেরিয়ে গেছে ওর মধ্যে কিন্তু অনেকটাই লেবু সেন্ট এই জলে মিশে গেছে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা টাটা, বাই।